সব স্টুডেন্টদের ওয়েলকাম জানিয়ে এখন ভিডিও ক্লাস শুরু করছি। এই ভিডিও ক্লাসে ক্লাস 10-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। ক্লাস 10-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া, সেই অধ্যায় থেকে এই ভিডিও ক্লাসে আলোচনা করা হচ্ছে। ডিয়ার অল স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে অনুরোধ, তোমরা ধৈর্য ও মনোযোগ সহ এই ভিডিও ক্লাসটি লক্ষ্য করো এবং এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে তোমরা ভালো করে বুঝে নাও, কাজে লাগবে। আমরা আজকে ক্লাস 10-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া থেকে যে বিষয়টি নিয়ে এই ভিডিও ক্লাস করছি সেটি হলো নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করছি। চলো তাহলে মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলে আজকে ভিডিও ক্লাস শুরু করছি। নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে বেশ কতগুলো ভূমিরূপ তৈরি হয়। তার মধ্যে 1 নম্বর যে ভূমিরূপটি সেটি হলো আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। উচ্চ গতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি এবং নদীর মধ্যে পাথর বোল্ডারের পরিমাণ বেশি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো উচ্চ গতিতে ভূমির যেহেতু পার্বত্য প্রবাহ চলে, সেখানে পার্বত্য ভূমি থাকে, তো উচ্চ গতিতে ভূমির উচ্চতা এবং ঢাল বেশি হয়, নদীর মধ্যে পাথর বোল্ডারের পরিমাণও বেশি, ফলে নদী প্রবলভাবে অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে, অর্থাৎ নদীর জলভাগের তলদেশের ভূমি ক্ষয় হয় বেশি, পার্শ্বক্ষয় কম হয়, দু সাইডের ক্ষয় কিন্তু খুবই কম হয়। প্রবল নিম্নক্ষয়ের কারণেই নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আই আকৃতির বিশিষ্ট হয়। যেহেতু নদীর তলদেশের ভূমির ক্ষয় বেশি হয়, তাই নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আই আকৃতির বিশিষ্ট হয়ে যায়। এটি হলো গিরিখাত। গিরিখাত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই বেশি দেখা যায়। পেরুর কলকা নদীর এল ক্যানন দ্য কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত। এটি অবশ্যই মনে রাখবে ছোট প্রশ্নের জন্যে। হিমালয় পর্বতে অসংখ্য গিরিখাত দেখা যায়। তাহলে গিরিখাত কিভাবে সৃষ্টি হয় আশা করি বুঝতে পেরেছ। এটি নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। নাম্বার 2, দ্বিতীয় যে ভূমিরূপটি সেটি হলো ভি আকৃতির উপত্যকা। উপত্যকা বিবর্তনের পরবর্তী পর্যায়ে সংকীর্ণ ও গভীর আই আকৃতি উপত্যকার দুই পাশের অংশ আবহবিকার জলপ্রবাহ ও ধসের কারণে ক্ষয় হয়ে ক্রমশ ভি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ে। এই যে চিত্রে তোমরা দেখছো যে একটি আই আকৃতির খাড়া উপত্যকা, গভীর উপত্যকা, সেটি কিভাবে ভি আকৃতি হয়ে গেল। আবহবিকার, ভূমিধস, জলপ্রবাহ বিভিন্ন কারণে এই দু সাইড ক্ষয়ে ক্ষয়ে একসময় ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এইভাবেই কিন্তু ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। তাহলে নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয় সেটি আশা করি বুঝতে পারলে। এবার 3 নম্বর যে ভূমিরূপ ক্যানিয়ন, উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তৃতীয় ভূমিরূপ ক্যানিয়ন সম্পর্কে জেনে নেব। শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাত হলো ক্যানিয়ন। উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত চিরপ্রবাহী নদী নিম্ন ক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায়, কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলে উপত্যকাটি গভীর ও সংকীর্ণ হয়। এই ধরনের গভীর, সংকীর্ণ ও শুষ্ক উপত্যকা হলো ক্যানিয়ন। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, ব্ল্যাক ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন। পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন যেটি গ্র্যান্ড ক্যানিয়ন, এবং সেটি যে নদীতে সৃষ্টি হয়েছে কলোরাডো নদী, এই নদীর নাম গ্র্যান্ড ক্যানিয়ন। ক্যানিয়নটির নাম অবশ্যই মনে রাখবে ছোট প্রশ্নের জন্য। তাহলে ক্যানিয়ন কি? ক্যানিয়ন হলো শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাত। শুষ্ক অঞ্চলে চিরপ্রবাহী নদী, অর্থাৎ শুষ্ক অঞ্চলে সারা বছর জল থাকে, প্রবাহিত হয়ে চলে এমন নদী নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায়। নিচের ভূমির ক্ষয়ের মাধ্যমে সে গভীরতা বাড়ায়। নদীর নিচের ভূমিতে যদি ক্ষয় হয় অনবরত, তাহলে কিন্তু গভীরতা বাড়বে। এবার বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলে উপত্যকাটি গভীর ও সংকীর্ণ হয়। এই ধরনের গভীর, সংকীর্ণ ও শুষ্ক উপত্যকা হলো ক্যানিয়ন। তাহলে আমরা ক্যানিয়ন সম্পর্কে বুঝে নিলাম। পরবর্তী যে
সৃষ্ট ভূমিরূপ নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে সেটি হলো র্যাপিডস বা খরস্রোত। নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলা অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে বন্ধুরতা বাড়ে, ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে। একে র্যাপিডস বা খরস্রোত বলে। হিমালয়ের অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী প্রভৃতি নদীতে র্যাপিডস দেখা যায়। বড় মাপের র্যাপিডস হলো জলপ্রপাত। তাহলে খরস্রোত বা র্যাপিডস কি? নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন ও নরম শিলা অবস্থান করলে, এই যে যদি কঠিন শিলা এবং নরম শিলা পরপর অবস্থান করে তখন কি হয়, কঠিন শিলা অপেক্ষা নরম শিলা তাড়াতাড়ি ক্ষয় হয়, বেশি ক্ষয় হয়, ফলে এখানকার ঢাল বেড়ে যায়, ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে। একেই বলে র্যাপিডস বা খরস্রোতা। যেহেতু কঠিন শিলার থেকে নরম শিলা বেশি ক্ষয় হয়, তার জন্যই জল প্রবাহিত হওয়ার সময়ও সে কিন্তু একটু অন্যভাবে প্রবাহিত হয়, অর্থাৎ সে ধাপে ধাপে নেমে আসে। তো এই রকম ভূমি হলো খরস্রোত বা র্যাপিডস। তো হিমালয়ের অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী এইসব নদীতে র্যাপিডস দেখা যায়, আর বড় মাপের র্যাপিডসকেই জলপ্রপাত বলে। তাহলে 4 নম্বর সৃষ্ট ভূমিরূপটি সম্পর্কে জানা হয়ে গেল। নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে 5 নম্বর যে ভূমিরূপটি হয় সেটি সম্পর্কে আলোচনা করা হবে। 5 নম্বর হলো জলপ্রপাত। পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে, পার্বত্য অংশে যদি উপত্যকা কোথাও ঢালু, কোথাও উঁচু, কোথাও নিচু এরকম হয়, নদীর জল উপর থেকে নিচে প্রবল বেগে পড়ে। ভূমির ঢাল যদি হঠাৎ নিচু হয়ে যায় তাহলে জল হঠাৎ করে প্রবল বেগে নিচে পড়বে, এটি জলপ্রপাত। এই ধরনের যে জল প্রবাহিত হয় এটিই হলো জলপ্রপাত। জলপ্রপাত বিভিন্নভাবে সৃষ্টি হয়। 1 নম্বর সৃষ্টির উপায় হলো নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিক, উলম্ব বা তির্যকভাবে অবস্থান করলে কঠিন অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে জলপ্রপাত গঠিত হয়। অধিকাংশ জলপ্রপাত এভাবেই সৃষ্টি হয়। একটু আগে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে কঠিন শিলা নরম শিলা যদি পরপর থাকে, কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়, ওইভাবেই কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয়। দ্বিতীয় যে উপায়ে জলপ্রপাত সৃষ্টি হয় সেটি হলো নদীর গতিপথে আড়াআড়ি চ্যুতি ঘটলে জলপ্রপাতের সৃষ্টি হয়। যেমন জামবেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত, ভারতের নর্মদা নদীর কপিলধারা জলপ্রপাত এইসব। তৃতীয় যে উপায়, হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয়। হিমবাহর দ্বারা যে ঝুলন্ত উপত্যকা হয় সেখানে জলপ্রপাত গঠিত হয়। ফলে যেমন লাদাখের পার্কচাক জলপ্রপাত একটি উদাহরণ। তো এইভাবেও কিন্তু জলপ্রপাত হয়। চতুর্থ উপায়, ভূমির পুনর্যৌবন লাভের সৃষ্ট নিক বিন্দুতে জলপ্রপাত গঠিত হয়। যেমন সুবর্ণরেখা নদীর জনা ও দশম জলপ্রপাত। এটিও একটি ভূমির পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট একটা নিক বিন্দু, তো সেখানে জলপ্রপাত গঠিত হয়। এটিও একটি উপায় জলপ্রপাত গঠিত হওয়ার। তবে প্রধান উপায় হলো 1 নম্বর, এই কঠিন নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে যে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে জলপ্রপাত গঠিত হয়, এটি হলো প্রধান উপায়। তাহলে জলপ্রপাত সম্পর্কে জানা গেল। নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। পরবর্তী যে ভূমিরূপটি রয়েছে সেটি হলো প্রপাত কুশ বা প্রাঞ্জপুল। এটিও একটি উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়, একে প্রাঞ্জপুল বলে। ঠিক এই ধরনেরই গর্তের মতন তৈরি হয়। জলপ্রপাতের জলটা প্রবল বেগে অনেক উপর থেকে তো নিচে পড়ে, সেখানে একটা সেই জলের ঘাত প্রতিঘাতের ফলে আঘাতে বিশালাকার হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়, একেই বলে প্রাঞ্জপুল। ওই হাড়ির মতন গর্তকেই প্রাঞ্জপুল বলে। প্রাঞ্জপুল কি জানা গেল। পরবর্তী সৃষ্ট ভূমিরূপ হলো মন্থকূপ বা পটহোল। নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে, অর্থাৎ নদী যে প্রবাহিত হয় সেই পথে নরম শিলা যদি থাকে, অবঘর্ষ পদ্ধতিতে অর্থাৎ নিচে নিম্নক্ষয়ের মাধ্যমে শিলাখণ্ডের আঘাতে নদী গর্ভে গর্তের সৃষ্টি হয়। নিচে যদি নরম শিলা থাকে তাহলে নদীর জলের সাথে প্রবাহিত শিলাখণ্ডের সঙ্গে আঘাতে নিচে কি হয়, নরম শিলা ক্ষয় হয়ে নদীগর্ভে গর্তের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ওই গর্তের মধ্যে জল চক্রের আকারে প্রস্তরখণ্ড সহ ঘুরতে ঘুরতে
গর্তে আঘাতে নদীগর্ভে গর্তের সৃষ্টি করে। ওই যে নদীগর্ভে ক্ষয়কাজের ফলে গর্ত সৃষ্টি হয়, সেখানে কি হয়, নদীর দ্বারা প্রবাহিত প্রস্তরখণ্ড জলের সঙ্গে ঘুরতে ঘুরতে যখন এগিয়ে চলে, তখন সেই জলচক্রের আঘাতে, সেখানকার জলের আঘাতে সেইখানে গর্তের সৃষ্টি হয়। ফলে কি হয়, সেই গর্ত আরও বড় গভীর হয়। একেই মন্থকূপ বা পটহোল বলে। তাহলে মন্থকূপ বা পটহোল কি, বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করলে কি হবে, সেটা হলো নদীর গতিপথে যেখানে নরম শিলা অবস্থান করে, সেখানে নদীর জলের সাথে প্রবাহিত শিলাখণ্ডের আঘাতে সেইখানে নিম্ন ক্ষয় হয়। ক্ষয়ের ফলে গর্তের সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে কি হয়, সেই গর্তের মধ্যে নদী দ্বারা প্রবাহিত প্রস্তরখণ্ড শিলা, বড় বড় শিলা, সেগুলো চক্রের আকারে ঘুরতে ঘুরতে সেখানে আরও ক্ষয় করে এবং গর্ত বড় হয়, গভীরতা বাড়ে। একেই মন্থকূপ বলে। অসংখ্য পটহোল বা মন্থকূপ একসঙ্গে ক্ষয় করে গর্তকে একসঙ্গে গড়ে উঠলে তাকে পটহোল কলোনি বলে। ঠিক নদীর যেখানে অসংখ্য মন্থকূপ থাকে তাকে পটহোল কলোনি বলে। পটহোল সৃষ্টির মাধ্যমেই নদীর গভীরতা বাড়ে, ফলে নদীর গভীরতাও বাড়ে। ডিয়ার স্টুডেন্টস, মন্থকূপ কি এটা আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী যে সৃষ্ট ভূমিরূপ সেটি হলো শৃঙ্খলিত শৈলশিরা। নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এই ভিডিও ক্লাসে আলোচনা হচ্ছে এবং একে একে 7টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 8 নম্বর যে ভূমিরূপটি উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় সেটি হলো শৃঙ্খলিত শৈলশিরা। পার্বত্য অংশে নদী পথের বাধাস্বরূপ শৈলশিরা বা পাহাড় থাকলে পার্বত্য অঞ্চলে কি হয়, নদী যে প্রবাহিত হয়, তো নদীর পথে যদি কোথাও কোনো পাহাড় থাকে, তা এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী তখন তার গতিপথকে ঘুরিয়ে সে প্রবাহিত হতে চেষ্টা করে। তখন শৈলশিরাগুলিকে দূর থেকে মনে হয় উপত্যকায় আবদ্ধ হয়ে আছে। সেই পাহাড়গুলোকে মনে হয় যেন তারা যেন উপত্যকায় আটকে আছে। এটি হলো আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে শৃঙ্খলিত শৈলশিরা সম্পর্কে আমরা জেনে নিলাম। কি জানলাম, যে পার্বত্য অংশে নদী পথের বাধাস্বরূপ শৈলশিরা বা পাহাড় থাকলে, নদীর প্রবাহিত হওয়ার পথে যদি কোনো পাহাড় থাকে, তখন নদী এগিয়ে চলার জন্য কি হয়, এঁকে বেঁকে প্রবাহিত হয়। তখন ওই শৈলশিরা বা পাহাড়কে দূর থেকে দেখে মনে হয় তারা উপত্যকায় যেন আটকে রয়েছে বা আবদ্ধ আছে। এটি হলো আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা আজকের এই ভিডিও ক্লাসে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সমস্ত ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো এই আলোচনা মনে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে নাও পারো বা কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো, কমেন্ট করে তোমরা জানাবে, তাহলে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। আর আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। তো নদীর দ্বারা যে বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি হয়, এরপরে যেগুলো রয়েছে সেগুলো নিয়েও অন্য ভিডিও ক্লাসে আলোচনা করা হবে। তো এই ভিডিও ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্যে মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে এই ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবে।